তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। ক্লাস 6-এর যারা এডিটিএম পরীক্ষাটি দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি একটি খুব দরকারি ভিডিও হতে চলেছে, কারণ এই পর্বে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করব। যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা জানো, প্রথম পর্বে আমরা গত বছরের এডিটিএম পরীক্ষার 1 থেকে 44 অবধি প্রশ্নের সমাধান করেছি। আজ দ্বিতীয় পর্ব, এখানে আমরা প্রবলেম নম্বর 45 থেকে 80 অবধি সমাধান করব। সুতরাং যারা প্রথমবার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা পার্ট 1টি দেখে নিও। তাহলে শুরু করা যাক। শুরু করছি 45 নম্বর প্রশ্নের সমাধান থেকে। দেখো 45 নম্বর সমস্যায় কি বলেছে, যে একটি বাগানে মোট গাছের 1/5 অংশ আম, তারপরে 1/8 অংশ লিচু, 1/12 অংশ কলা গাছ এবং অবশিষ্ট পেয়ারা আছে। ঠিক আছে, তাহলে বলেছে এবং যদি পেয়ারা গাছের সংখ্যা 142 হয় তাহলে বাগানে কতগুলি গাছ আছে। এটি তোমরা জানো যে আমরা যখন কোনো আমরা এইরকম ভগ্নাংশের অঙ্ক করি তখন মোট সংখ্যাটাকে 1 ধরে নিই। তাহলে মোট ধরে নিই, মোট বাগানের যে মোট সংখ্যা সেটা হচ্ছে 1। সেখান থেকে আমাদের কি কি বাদ যাবে, এখানে আম গাছ আছে, লিচু গাছ আছে এবং কলা গাছ আছে, অবশিষ্ট বলেছে পেয়ারা। তো অবশিষ্ট মানে মোট অংশ থেকে এগুলো বাদ যাবে। 1/5 অংশ, 1/8 আর 1/12। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে কত, এখানে লসাগু হবে 120। আমি অত স্টেপ করছি না, সংক্ষেপে করছি, তোমরা করে নিয়ে দেখবে। 49/120 হবে, ইকুয়াল টু হবে হচ্ছে 71/120। তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে এইটা। কিন্তু এই অবশিষ্টটা কি বলেছে, পেয়ারা গাছ, এবং পেয়ারা গাছের সংখ্যা বলেছে 142। তাহলে এটা সমান সমান কি বলেছে, এটা ইকুয়াল টু বলেছে হচ্ছে 142। তাহলে বলেছে বাগানে কতগুলি গাছ আছে, মোট গাছ মানে কি বললাম 1, তাহলে 1 মানে কত হবে 71, এখানে 2 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 240। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। চলে আসি পরবর্তী অঙ্কে। 46 কি বলেছে, একটি দড়ির দৈর্ঘ্য 45 মিটার। যদি ওই দড়িটির 2/9 অংশ লাল এবং অবশিষ্ট অংশ সাদা হয় তাহলে সাদা অংশের দৈর্ঘ্য কত হলো। তাহলে একই অঙ্ক, মোট অংশ 1, সেখান থেকে 1/2 অংশ লাল, তাহলে সাদা অংশ কত, 7/9 অংশ। তাহলে 7/9 অংশ হচ্ছে সাদা। এবার মোট দৈর্ঘ্য কত, 45। তাহলে শুধু সাদা অংশের দৈর্ঘ্য কত হবে, তাহলে সাদা অংশের দৈর্ঘ্য হবে হচ্ছে 7/9 অংশ, তার সাথে মোট দৈর্ঘ্য কত 45, মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবে 5। 5 সাথে কত হচ্ছে 35। এককটা তোমরা বসিয়ে নেবে, এখানে যা আছে 45 মিটার, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 47। একজন লোক কিছু টাকা নিয়ে বাজারে গেলেন এবং তার অর্থের 5/12 অংশ দিয়ে মাংস কিনলেন এবং অবশিষ্টের 3/7 অংশ দিয়ে মাছ কিনলেন। এখন তার কাছে অর্থের কত অংশ থাকলো। একই রকম মোট অংশ ধরে নেব 1, ঠিক আছে। তার থেকে 5/12 অংশ দিয়ে কি করলেন, মাংস কিনলেন, তাহলে অবশিষ্ট কত থাকলো 7/12 অংশ। এই 7/12 অংশের কি বলেছে, অবশিষ্টের 3/7, অবশিষ্টের 3/7 করলে পাবো আমি, কাটাকাটি হয়ে গেলে 7 কাটা হয়ে গেলে 3/12 মানে 1/4। তাহলে এই যে অবশিষ্ট অংশ থাকলো বললো এখন তার কাছে অর্থের কত অংশ থাকলো। তাহলে মাছ কিনেছে 1/4 অংশ টাকা দিয়ে, তাহলে এখন অবশিষ্ট কত থাকলো, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে, আগে ছিল কত 7/12। এই যে প্রথমে মাংস কেনার পরে কত অংশ অবশিষ্ট ছিল 7/12, সেখান থেকে মাছ কিনলে 1/4 অংশ, তাহলে বাদ থাকলো কত, অবশিষ্ট পড়ে থাকলো 1/4। যদি বিয়োগ করা হয় তাহলে পাবো আমরা হচ্ছে 1/3। কথা বোঝা গেল। তাহলে অপশান কত নম্বর আমাদের সঠিক উত্তর, অপশান বি আমাদের সঠিক উত্তর। 48 নম্বর অঙ্ক কি বলেছে, একটি ড্রামের 3/4 অংশ জলপূর্ণ ছিল। ড্রামটি থেকে 40 লিটার জল তুলে নেওয়ার পর ওই ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলো। ড্রামটিতে কত লিটার জল ধরে। তাহলে ছবিটা যদি এঁকে নিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। মনে করো এইরকম একটা ড্রাম আছে, ড্রামের এইটা হচ্ছে অর্ধেক অংশ, আর এর ওপরে জল তো এটা পুরোটাই ছিল, বলেছে 3/4 অংশ, তাহলে এটা অর্ধেকের ওপরে, এটা হচ্ছে 3/4। আমি একটু কালারটা আলাদা করে নিই, তাহলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে।
আচ্ছা, মনে করো না, এখানে এই অংশটুকু মনে করো হচ্ছে 3/4 এইটুকুটা অংশ হচ্ছে 3/4, তাহলে টোটালটা হচ্ছে 3/4, আর এ পাশের এই অংশটুকু কত, অর্ধেক, হাফ। তাহলে এইটুকু ডিফারেন্স কত, এই যে এই অংশটুকু ডিফারেন্স বলেছে কি 3/4 জলপূর্ণ ছিল, এত অংশ 3/4, 3/4 অংশ জলপূর্ণ ছিল, সেখান থেকে আমরা যদি 10 লিটার জল তুলে নিই তাহলে কত থাকবে, তাহলে বলছে এই 1/2 অংশ বা অর্ধেক জলপূর্ণ থাকবে। তাহলে এখন আমাদের কি বলেছে, ড্রামটিতে কত লিটার জল ধরে সেটা আমাকে হিসাব করে দেখাতে হবে। তাহলে বোঝো যে 3/4 জল ছিল, সেখান থেকে আমি কি করলাম, কিছু অংশ জল তুলে নিলাম। কত অংশ জল তুলে নিলাম, মাইনাস যদি 10 লিটার জল তুলে নিই তাহলে কত অংশ জল থাকছে, হাফ অংশ জল থাকছে। তাহলে 3/4 থেকে হাফ অংশ বিয়োগ দেওয়া মানেই কত, 10 লিটার জল, হ্যাঁ কি না? তাহলে এটা বিয়োগ করলে হবে হচ্ছে 4, লসাগু হবে, তার মানে 1/4, তাহলে 1/4 অংশ মানে কত, 10 লিটার। বুঝতে পারলে? তাহলে আমরা কেবলই বলেছি ভগ্নাংশের অঙ্কে মোট অংশকে ধরা হয় 1, তাহলে 1 অংশ মানে কত হচ্ছে, অবশ্যই সেটা হয়ে যাবে 40 লিটার। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমরা চলে আসব পরবর্তী অঙ্কে। 9-এ কি বলেছে, যে একটি ফুলের তোড়ায় 5টি গোলাপি ফুল, 3টি লাল ফুল ও 7টি সাদা ফুল আছে। তোড়াটির ফুলগুলির কত অংশ সাদা নয়? তাহলে সাদা নয় কে কি, গোলাপি আর লাল, গোলাপি আর লাল মিলিয়ে কত হলো 8, আর মোট ফুলের সংখ্যা কত, 5, 3, 8, 8 7 15। তাহলে কত অংশ সাদা নয়, 8-এর 15 অংশ। 50 নম্বর অঙ্ক বলেছে এই অঙ্কগুলির প্রত্যেকটিকে মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। তাহলে এই 4টি অঙ্ককে যদি আমরা 4 অঙ্কের সংখ্যা তৈরি করি তাহলে বৃহত্তম সংখ্যা হবে 67610, আর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1067। তাহলে এদের দুজনের মধ্যে অন্তর চেয়েছে, তাহলে অন্তর বের করলে হবে হচ্ছে কত, 3, 4, 5, 6, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। চলে আসি পরবর্তী অঙ্কে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক নয়? তোমরা জানো যে সংখ্যার কোনো 1 ছাড়া এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো উৎপাদক থাকে না, সেই সংখ্যাটিকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো একেও 3 দিয়ে ভাগ যায়, বিকেও ভাগ করা যায়, একমাত্র সিকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে সি হবে হচ্ছে মৌলিক সংখ্যা। এবারে বলবো 52। 52তে কি বলেছে, যে এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, 339 সংখ্যাটি শূন্যস্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে? এখানে সম্ভবত আমার অপশানে কিছুটা গন্ডগোল মনে হচ্ছে, সম্ভবত আমার এখানে মনে হচ্ছিল 3 হলে, অপশানে 3 থাকলে অঙ্কটা ঠিক হতো। ঠিক আছে, 3 যদি হয়ে থাকতো তাহলে অঙ্কটা আমাদের ঠিক হতো, 3 বসলে ঠিক হতো। ঠিক আছে, এখানে অপশানে মনে হচ্ছে আমার একটা গন্ডগোল আছে। প্রবলেম নাম্বার 53। কোন ক্ষুদ্রতম সংখ্যা 5-এর সঙ্গে যোগ করলে যোগফল 56, 64 এবং 72 দ্বারা বিভাজ্য হবে? এটি তোমাদের বইয়ের অঙ্ক, নিজেরা করবে, লসাগু করে কি করতে হবে, তারপর বাকি অংশটা করে নেবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এর অপশান হবে হচ্ছে অপশান সি, অর্থাৎ 4027। তোমরা অবশ্যই অঙ্কটি করবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমরা যাব পরবর্তী অঙ্কে, অর্থাৎ 54 নম্বর অঙ্ক। 54 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, লসাগু এবং না লসাগু ও গসাগুর সমষ্টি বলেছে 427। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর সমষ্টি 427, যদি লসাগু গসাগুর 60 গুণ হয়, তারপর লসাগু গসাগুর 60 গুণ বেশি, এবং একটি সংখ্যা 35 হয়, তাহলে অপর সংখ্যাটি কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। অঙ্কটি একটু বড় আছে, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, তোমরা ধাপে ধাপে পুরোটাই করতে পারবে। তাহলে এখানে যদি ধরে নাও সংখ্যাটি যদি এক্স হয়, সংখ্যাটির কি বললাম, এক সংখ্যাটি নয় গসাগু, গসাগু যদি
গসাগু যদি এক্স হয় তাহলে লসাগু কত হবে বলো তো? লসাগু কত বলেছে? লসাগু বলেছে 60 গুণ, তাই লসাগু হবে হচ্ছে 60x। এখন বলে দিয়েছে লসাগু গসাগুর সমষ্টি 427, তাহলে লসাগু প্লাস গসাগু মানে হচ্ছে 427। এখান থেকে কি পাবে? 61x ইকুয়াল টু 427। এখান থেকে এক্সের ভ্যালু কত পাবো? এখান থেকে দেয়ারফর এক্স ইকুয়াল টু হয়ে যাবে 7। তাহলে গসাগু কত? তাহলে গসাগু হয়ে যাচ্ছে আমাদের 7, আর লসাগু কত? লসাগু হয়ে যাবে ওই যে 60x, তার মানে আমাদের হয়ে যাবে 60 ইন্টু 7। তাহলে গসাগু লসাগু পেয়ে গেলাম। এবার আমরা জানি দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কি করে পাবো? সংখ্যা দুটির গসাগু ও লসাগুকে গুণ করে একটি সংখ্যাতে যদি ভাগ করি তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি হবে সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু। তাহলে গসাগু গুণন লসাগু, গসাগু লসাগুতে গুণ করে দিলাম, আর যে সংখ্যাটি দেওয়া আছে সেটিতে ভাগ করে দিলাম। তাহলে কত হচ্ছে? 7 দিয়ে 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 5 12 60, 7 12 84, 84। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলে আসবো 55 নাম্বার অঙ্ক। তোমরা এই সমাধানটা নিজেরা করবে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটা হবে 5-এর 8, অপশান বি। 56 একটি সংখ্যার 1/3 উহার 1/5 অপেক্ষা 450 বেশি, ওই সংখ্যাটির কত অংশের মান 150 হবে? তাহলে যদি সংখ্যাটি এক্স হয়, যদি সংখ্যাটি ধরে নিলাম এক্স, তাহলে 1/3 মানে x/3, 1/5 মানে x/5 ইকুয়াল টু 450। এখান থেকে আমরা ইজিলি এক্সে বিয়োগ করলে কত হচ্ছে? এখানে লসাগু হবে হচ্ছে 15, 3 দিয়ে 5, তাহলে 5x মাইনাস 3x মানে 2x ইজ ইকুয়াল টু 450। এখান থেকে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হবে হচ্ছে 450 ইন্টু 15/2। ঠিক আছে, এবার বলেছে, তাহলে আমরা অরিজিনাল সংখ্যাটি পেয়ে গেলাম। এবার বলেছে ওই সংখ্যাটির কত অংশের মান। তাহলে ধরে নিই সংখ্যাটির যেটা আছে 450 ইন্টু 15, এটা তো আসল সংখ্যাটা পেয়ে গেলাম। এটা আমি ধরে নিলাম মূল সংখ্যা এক্স। এই সংখ্যাটির ধরি ওয়াই অংশ, কত অংশের মান? ধরি ওয়াই অংশের মান হচ্ছে 150। তাহলে এটাতে কাটাকাটি যাবে, দেখো এটাতে কেটে দিলে হবে 3। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত হবে বলো তো? বজ্র গুণন করলে উপরে চলে যাবে 2, আর এখানে 3 15 45। তাহলে কত অংশের মান? 2-এর 45 অংশের মান 150 হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বোঝানোর জন্য। 57 কি বলেছে? অঞ্জলি তার বাড়ি থেকে 6 মিনিট দূরে বাস স্টপে পৌঁছতে পারে। যদি তার বাড়ি থেকে বাস স্টপের দূরত্ব 360 মিটার হয়, তাহলে ওই পথ অতিক্রম করার সময় তার গতিবেগ কত হবে? আমরা জানি গতিবেগের ফর্মুলা, গতিবেগ ভি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে তোমরা প্রথমে, যেহেতু গতিবেগগুলো কিমি পার ঘন্টায় আছে, তাহলে দূরত্বটাকে, এই মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করবে, 1000 দিয়ে ভাগ করে নেবে, আর মিনিটটাকে ঘন্টায় করতে হলে একে 60 দিয়ে ভাগ করে নেবে, তারপরে ফর্মুলায় ফেলে দিলেই গতিবেগটা পেয়ে যাবে। এটা তোমরা নিজেরা করবে। অপশান 58, অপশান না, প্রবলেম নাম্বার 58 কি বলেছে? 1000 মাইনাস 999 পূর্ণ 99/100 ইন্টু 100। এটা একটা মজার অঙ্ক। দেখো এই যে প্রথমে আমরা এই বিয়োগফলটার মান কত হবে? আচ্ছা বলতে পারো, এ তো 1000 আর 99-এর মধ্যে ডিফারেন্স কত? 1। এবার তাহলে বেসিক্যালি ডিফারেন্স থাকছে 1 না, তাহলে এটাকে ভেঙে করাই। তাহলে 1000 মাইনাস 999 মানে 999, এটা বেসিক্যালি প্লাস থাকে, প্লাস হচ্ছে 99/100। সাপোজ এর সঙ্গে গুণ আছে 100, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে 999 থেকে 1000 বিয়োগ করলে হবে 1। এবার 1 থেকে এখানে প্লাস মাইনাসে বিয়োগ করলে 999/100,
ইন্টু থাকছে 100। দেখো এখানে বিয়োগ করলে হবে হচ্ছে 1/100 ইন্টু 100, 100 কেটে গেল, উত্তর কত হবে? 1। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। আমরা চলে যাব পরবর্তী সমস্যায়। দেখো পরবর্তী সমস্যায় কি বলেছে। আচ্ছা 59, প্রবলেম নাম্বার 59। এখানে আমরা শুরু করছি। আচ্ছা বলেছে 3টি ঘন্টা 6টায় একসঙ্গে বেজে তারা যথাক্রমে 200 সেকেন্ড, 450 সেকেন্ড এবং 500 সেকেন্ড পর পর বাজতে লাগলো। প্রাত 6টার পর আবার কখন ঘন্টাগুলি একসঙ্গে বাজবে, মানে 6টার সময় একসঙ্গে বেজেছে, আবার কবে বাজবে। এটা সহজ অঙ্ক, বইয়ের অঙ্ক। লসাগু করে নেবে, করে 6টার সঙ্গে যোগ করবে, তাহলে উত্তর পেয়ে যাবে। আমি উত্তরটা একবারে বলে দিচ্ছি। তাহলে প্রথমে লসাগু করে নিতে হবে, তো উত্তর হবে 8:30 প্রাত। সি নাম্বার। নাম্বার 60, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। ওই ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল তোমরা জানো, 2 ইন্টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এই ফর্মুলায় ফেলে দিলেই হয়ে যাবে। দৈর্ঘ্য বলতে আমি বুঝিয়েছি লেন্থ, প্রস্থ বলতে ব্রেড, আর উচ্চতা বলতে হাইট। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো সবগুলোই স্মল করলেই ভালো। এটা হচ্ছে এল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটা তোমরা করবে নিজেরা। এর উত্তরটা বলে দিচ্ছি, এর উত্তর হবে 84। 61 নাম্বার প্রবলেমে কি বলেছে, 14916 এই সংখ্যা শ্রেণীর ষষ্ঠ পদটি কত হলো। ষষ্ঠ পদ মানে 6 পদ। এখন দেখো 1, 4, 9, 16 পঞ্চম পদ, তারপরে ষষ্ঠ পদ। আচ্ছা এখান থেকে পার্থক্য কত? 3। 4 থেকে 9, 5 যোগ করলে 9 পাবো। এখানে তাহলে 3-এর পরে 5, তাহলে তারপরে এখানে পার্থক্য কত? 7। দেখো 3, 5, 7, তার পরবর্তী সংখ্যাটার পার্থক্য কত হবে বলো তো? 9। তার মানে এটা আসবে +9 দিয়ে যোগ করতে হবে। তাহলে 16-র সঙ্গে 9 যোগ করলে হবে 25। এবার 3, 5, 7, 9, 9 এর পরবর্তী সংখ্যাটা কত আসবে বলো? 11। কারণ কি প্রত্যেকের মধ্যে পার্থক্য কত? 2। তাহলে এর সঙ্গে আবার কত যোগ করতে হবে? 11। 11 যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 36। অর্থাৎ অপশন কত নম্বর অপশন বলো? অপশন সি আমাদের সঠিক উত্তর। আচ্ছা 62, এটা তোমরা জানো সামান্য ভগ্নাংশে পরিণত করে, এটা করবো না। এটা হবে অপশন ডি সঠিক উত্তর। আমরা চলে আসি 63 বলেছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কত হবে। 63 একক স্থানীয় অঙ্কটি হবে হচ্ছে বি। ঠিক আছে, এটা তোমরা চেষ্টা করবে, শর্টকাট ট্রিক আছে, যদি না পারো আমাকে বলবে, আমি অবশ্যই করে দেব। আচ্ছা চলে আসি পরবর্তী অঙ্কে 64 নাম্বার অঙ্ক। কি বলেছে 64 নাম্বার অঙ্কে যে 19, 28, 37, 46 এই সংখ্যা শ্রেণীর ষষ্ঠ পদ আমাকে এখন নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো দুটো পদের মধ্যে পার্থক্য কত? 19, 28। 19 আর 28 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 9। আবার 28 সঙ্গে 37-এর পার্থক্য হচ্ছে 9। আবার 37-এর সঙ্গে যদি 9 যোগ করি তাহলে পাচ্ছি 46। তাহলে এখানে প্রথম পদ মানে প্রথমে যেটা আছে এ, এটাকে ধরে নিলাম, এটার ভ্যালু হচ্ছে কত বললাম? 19। আচ্ছা সাধারণ অন্তর, এটা উঁচু ক্লাসের জিনিস, কিন্তু শিখে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। এটাকে বলা হয় প্রগতির অঙ্ক। এটা সমান্তর প্রগতি। সাধারণ অন্তর কত? এই দুটো পদের মধ্যে পার্থক্য দেখো সবসময় সমান পরপর। এই সিরিজের যেটা আছে এটাকে সিরিজ বলা হয়, সংখ্যাটির শেষ নেই, চলতেই আছে। তাহলে 28 থেকে 19 বিয়োগ করলে কত পাবো? হচ্ছে 9। তাহলে ষষ্ঠ পদ মানে এটা প্রথম পদ, মানে মনে করো ওটা হচ্ছে A1, এটা মনে করো A2, A3, A4, এমনি করতে করতে A6 আমরা পাবো হচ্ছে ফর্মুলা কি? A প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, মানে এ প্লাস যত নম্বর পদ বলবে তার থেকে 1 বিয়োগ করে ডি দিয়ে গুণ। তাহলে 19 প্লাস 5 ইন্টু 9, এটা করলে কত হবে বলো? 19 প্লাস 45, 19 প্লাস 45 মানে হয়ে যাবে 64।
তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। 65 কি বলেছে, 4 9 16 12 ধনাত্মক বর্গমূল, এটা সোজা তোমরা করতে পারবে না। 4-এর বর্গমূল কত, 2, 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4, আর এর হচ্ছে 5। তাহলে এগুলোকে সবগুলো গুণ করবে, গুণ করলেই পেয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা বলে দিচ্ছি, 4-এর বর্গমূল 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে 4 5 20 আর 6 120, অপশান ডি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসি পরবর্তী অঙ্ক, অর্থাৎ 66 নাম্বার অঙ্ক। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে ধার্য মূল্য করলো এবং বিক্রয় করার সময় ক্রেতাকে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলেন। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কটা নিজেরা করবে, আমি উত্তর খালি বলে দিচ্ছি, এতে ওর 4% ক্ষতি হবে। 67, একটি ফুটবল 1169 টাকায় বিক্রয় করায় দোকানদারের ক্রয় মূল্যের উপর 40% লাভ হলো। ফুটবলটির ক্রয় মূল্য কত ছিল? ফুটবলটির ক্রয় মূল্য ছিল 835 টাকা। লাভ ক্ষতির অঙ্কগুলো করবে, এটা তোমাদের আছে, কিছুটা করে নেবে। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, এটা নিয়ে আমি আর একটা ভিডিও করে দেবো। 68, রামু প্রতিটি 10 টাকা হিসেবে 100টি কাপ কিনে আনার সময় 10টি কাপ ভেঙে গেল। রামু অবশিষ্ট কাপগুলি প্রতিটি 11 টাকা দরে বিক্রি করলো। এতে রামুর শতকরা কত লাভ হলো? এতে রামুর শতকরা লাভ হবে, শতকরা কত ক্ষতি হলো? এতে রামুর শতকরা ক্ষতি হবে 1% শতকরা ক্ষতি হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো নিজেরা করবে, আমি খালি উত্তরগুলো বলে দিলাম। এরপরে চলে আসে 69 নাম্বার সমস্যায়। দেখে নাও কি বলেছে, 2 ডজন নারকেলের দাম 2024 টাকা হলে ওইরূপ 30টি নারকেলের দাম কত হবে? এটা একদমই সহজ, 2 ডজন মানে 24টি নারকেলের দাম কত? 2024, তাহলে একের জন্য দাম কত হবে, 30টির জন্য দাম কত হবে? এটা নিজেরা করবে, ছোটোবেলায় শিখছো এটা। এটা হয়ে যাবে অপশান সি 25, অপশান সি নাম্বার হবে। এটা ঐকিক নেমে করবে। আচ্ছা, এটা 70 নাম্বার প্রবলেম। এখানে এক্সের ভ্যালু 3, ওয়াইয়ের ভ্যালু 4, তাহলে এখানে এগুলো করে নেবে। তাহলে 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার, এক্সের ভ্যালু 3, 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার 3/5। 3 টু দি পাওয়ার 4 মানে কত? 4টে 3-এর গুণ, আর এর মাথায় কিউব মানে কে 3টে 4-এর গুণ, তাকে 5 দিয়ে ভাগ করবে। আমি এটা করে দেবো না, এটা পাবে উত্তর 29, করে যোগ করে করবে। 71, এখানে √5-এর ভ্যালু দেওয়া আছে 2.24 হলে, তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিয়ে বিয়োগ করে ভাগ করবে, তাহলেই অঙ্কের উত্তর পেয়ে যাবে। এই অঙ্কের উত্তর হয়ে যাবে 1.68, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এবার বলেছে এই যে 1-এর 3, 2-এর 5, 11-এর 25 এবং 21/70-এর মধ্যে কোনটি সর্বাপেক্ষা ছোট সংখ্যা? তাহলে দেখো, 1-এর 3কে আমরা লিখতে পারি ভগ্নাংশ, যদি তুমি পরিণত করো তাহলে হবে এটা চলতে থাকবে, এটা অ্যাপ্রক্সিমেট একটা। আচ্ছা, 2-এর 5, এটা ডেসিমাল করলে পাবে 0.4। আচ্ছা, 11/25, এটা করলে তুমি ডেসিমাল করলে পাবে হচ্ছে 0.44। আর সবশেষে আছে 2-এর 5, একটা বাদ চলে গেল। 1-এর 3, 2-এর 5 হলো 11/25 হলো, ও আচ্ছা 21/70, এটা করলে পাবো আমরা হচ্ছে 0.3। এখন দেখো, এদের মধ্যে তুলনা করলে দেখবে সেটা সর্বাপেক্ষা ছোট কোনটা? এটি সর্বাপেক্ষা ছোট, অর্থাৎ 21/70। এবার চলে আসি 73। দেখো, এই অঙ্কটিও ভালো অঙ্ক। 999 পূর্ণ 1-এর 7, একই জিনিস 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7 কত হবে? কিছুই না, আমরা 999কে কমন নিয়ে নেব। তাহলে ব্র্যাকেটে থাকবে 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, মুখে মুখে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে, 5-এর 7, এটা 6-এর 7। এবারে বলো লসাগু কত হবে নিচে? লসাগু তো সবার নিচে 7ই হবে, আর উপরে এগুলো যোগ করো। 1 + 2 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 21, তাহলে 21কে 7 দিয়ে ভাগ করলে 3 হবে। এবার এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 9 9 9 × 3,
7 কোনটা আছে, এই যে অপশন সি 5997, এটা হবে আমাদের সঠিক উত্তর। চলে আসি পরবর্তী অঙ্ক, অর্থাৎ 74। কি বলেছে? 10 ও 50-এর মধ্যবর্তী একটি মৌলিক সংখ্যার অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না, ওই সংখ্যাটির বর্গ কত? তাহলে 10 ও 50-এর মধ্যবর্তী একটি মৌলিক সংখ্যার অঙ্কদ্বয় পরস্পরকে স্থান বিনিময় করলে, তার মানে এমন একটা সংখ্যা, যেমন যদি 10 আর মনে করে 11, এদের মধ্যে একক আর দশকের অঙ্ক যদি স্থান বিনিময় করে তাহলে অঙ্কটির কোনো পরিবর্তন হবে না। কিন্তু 12, তো 12কের মধ্যে অঙ্ক যদি স্থান বিনিময় করে তাহলে এটা হয়ে যাবে কি 21। কিন্তু এরকম সংখ্যা নয়, এটা বলেছে একটি মৌলিক সংখ্যা যার অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে 12 কিন্তু হবে না, এরকম 12, 13 কোনো কিছুই হবে না। ঠিক আছে, আর একটা হতে পারে 22 হতে পারে, তারপরে 33 হতে পারে, 44 হতে পারে। ঠিক আছে, এটা প্রত্যেকেই হতে পারে। দেখো, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এরা কেউই মৌলিক সংখ্যা নয়, তাই এদের কেউই হবে না। একমাত্র কে হবে? 11, এবং ওই সংখ্যাটির বর্গ, তাহলে 11-র বর্গ যদি করি আমরা কত পাই? 121। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 75 নম্বর অঙ্ক। কি বলেছে? সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 3 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না? এটা হবে হচ্ছে 4 হবে। এটা তোমরা করবে, তোমাদের বই এরকম আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটির যোগফল বের করে নিতে হবে। যোগফল কি বলেছে? সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য শর্তটা কি, আর 9 দ্বারা বিভাজ্য শর্তটা কি, এটা জেনে রাখবে। এটার উত্তরটা আমি বলে দিচ্ছি, এটা হবে হচ্ছে 4, তোমরা নিজেরা করবে। 76 সোমাকে 10 ও 40-এর মধ্যবর্তী সব মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলা হলো। যদি তার প্রাপ্ত যোগফল 180 হয় তাহলে নিচের উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? এটুকু পর্যন্ত ঠিক আছে। তাহলে নিচের উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? সে 100 ও 20-র মধ্যবর্তী একটি মৌলিক সংখ্যাকে বাদ দিয়ে ফেলেছে। 10 ও 20-র মধ্যবর্তী একটি মৌলিক সংখ্যার, না ঠিক নয়, না এটাও ঠিক নয়, এটা কোনোটিই নয় হবে অপশান। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। কি বলেছে? 77 নাম্বার বলেছে যে একটি সংখ্যাকে 174 দিয়ে ভাগ করায় 21 ভাগশেষ পাওয়া গেল, ওই সংখ্যাটিকে 19 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যাবে? আচ্ছা, আবার ভালো করে পড়ো। একটি সংখ্যাকে 114 দিয়ে ভাগ করায় 21 ভাগশেষ পাওয়া গেল, তার মানে সংখ্যাটি অবশ্যই 14 দিয়ে ভাগ করা গেছে, মানে 14 দিয়ে সংখ্যাটি 114-র কোনো গুণিতক তার সঙ্গে 21 যোগ, এটাই তো ভাগ করা গেছে। মানে কি, একে তো কিছু ডিভিজিবল হয়েছে, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে। তাহলে সংখ্যাটিকে যদি আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সংখ্যাটি কীরকম হচ্ছে? 114 ইন্টু কে প্লাস, যেহেতু 21 ভাগশেষ জন্য এটা এসে লিখতে পারলাম। এইবার এই যে 114কে আমরা কি লিখতে পারি? 19 ইন্টু 6, বোঝা গেল? 19 ইন্টু 6 ইন্টু বাইরে যে কে ছিল, কে যোগ 21। এবার এটাকে যদি আমরা লিখি, দেখো এখানে আমরা লিখতে পারি 19 ইন্টু 6কে, এটা লিখতেই পারি। আচ্ছা, এইবারে আমরা এখানে এটা যা ছিল 19 ইন্টু 6কে, এখানে কি করলাম? 21টাকে লিখলাম 19 প্লাস 2, যেহেতু বলছে পরবর্তীতে 19 দিয়ে ভাগ করলে, তাই আমি 19-এর গুণিতকে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে 19 যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 6কে প্লাস 1, এই দুটো থেকে প্লাস কি থাকছে 2। তাহলে এই অংশটুকুই হচ্ছে 19-এর গুণিতক। তাহলে 19 দিয়ে ভাগ করলে তো এই অংশটুকু মিলে যাবে, কিন্তু অবশিষ্ট কত পড়ে থাকবে? 2। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। চলে আসে 78 নম্বর অঙ্ক। কি বলেছে? 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা
8, 12, 15 এবং 20 দিয়ে বিভাজ্য। এটা তোমরা জানো, নিজেরাই করবে, আমি এটাতে কিছু হেল্প করব না, আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। 79, পাশের চিত্রে এরকম দেখো কোণগুলোকে ত্রিভুজ এবিসি এর বাহুগুলোকে যথাক্রমে এরকম করে বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এসিডি এই কোণটা, আচ্ছা, তারপরে বিএই এই কোণটা, আর হচ্ছে সিবিএফ এই কোণটার যোগফল কত হবে। এইটা জানো, এই যে কোণগুলোকে বাড়িয়ে দিলে এদের যোগফল সবসময় কত ডিগ্রি হবে? এদের যোগফল হবে হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে অপশান সি আমাদের সঠিক উত্তর। একদম শেষ অঙ্কে চলে এসেছি। 80 নম্বর অঙ্ক কি বলেছে? কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 96 ডিগ্রি এবং 42 ডিগ্রি? ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? আচ্ছা, এটা তো 90 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে অবশ্যই এটি স্থূলকোণী ত্রিভুজ হবে। আর আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ কিন্তু অপশানে দেওয়া নেই, আর একটা চেষ্টা করতে হবে। তাহলে মোট কোণ হচ্ছে 180, সেখান থেকে আমি যদি দুটো কোণ বাদ দিয়ে দিই তাহলে তৃতীয় কোণটি পাবো। তৃতীয় কোণটি কত হবে? এখানে 8, 9, 4, 13, 8 কত, 2, 4, ও 42 ডিগ্রি। ও তাহলে আরেকটি কোণ যেটি পাচ্ছি সেটাও পেয়ে যাচ্ছি কত? 42 ডিগ্রি। তাহলে তিনটে কোণ কি হচ্ছে বলো দেখি? 96, 42, 42, তাহলে দুটো কোণ সমান, তাহলে এটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। আজ এখানে শেষ করছি। তোমাদের পুরো কোশ্চেন সেটটা আমি সলভ করে দিলাম। যারা আজকের ভিডিওটি দেখছো অথচ আগের ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে আমাকে উৎসাহিত করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এই ধরনের অন্য ভিডিও পেতে পারো। তাহলে আজ তাহলে এখানে শেষ করছি। তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি, যাতে তোমাদের পরীক্ষাটি খুব ভালো হয়।